গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন অন্নপূর্ণা যোজনার ফর্ম বর্তমানে অফলাইনে ফিল আপ করে জমা চলছে। তো আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনার ফর্ম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য কীভাবে ফিল আপ করবেন তাই ভিডিওর মধ্যে বলবো। দেখুন, ফার্স্ট রয়েছে আপনার পারিবারিক পরিচয়। এখানেতে পরিবারের প্রধানের নাম রয়েছে, এইখানেতে পুরো নামটা লিখে দিবেন। তো আমি আপনাদেরকে বলবো যে ফর্মটা বাংলাতেই থাকুক বা ইংলিশেই থাকুক, আপনারা ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করবেন। ঠিক আছে? এখানেতে দেখুন, পরিবারের প্রধানের নাম কার দিবেন। যদি আপনার বাবা থেকে থাকে তো এখানে বাবার নাম দিয়ে দিবেন, বাবা যদি না থেকে থাকে তাহলে মায়ের নাম দিয়ে দিবেন। এরপরে দেখুন, জন্ম তারিখ, এখানেতে জন্ম তারিখ দিয়ে দিবেন। আর যে সমস্ত তথ্যগুলো দিবেন ওগুলো যেন আপনার আধার কার্ডের সঙ্গে ম্যাচ থাকে, মানে আধার কার্ডে যে ডিটেলস থাকবে সেই অনুযায়ী এখানেতে তথ্যগুলো দিবেন। এরপরে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ হয়ে থাকলে পুরুষ, মহিলা হয়ে থাকলে মহিলা। মানে যদি বাবা হয়ে থাকে পুরুষ দিবেন, আর যদি আপনার মা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে থাকে, সরি পরিবারের হেড হয়ে থাকে, তাহলে মহিলা দিয়ে দিবেন। এরপরে পরিবার প্রধানের আধার নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থেকে থাকে দিয়ে দিবেন, নাহলে ছেড়ে দিবেন। এরপরে পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখে দিবেন, কতজন আপনারা রয়েছেন পরিবারে। এরপরে ঠিকানা, এখানে আপনার ফুল ঠিকানা লিখে দিবেন, যেমন ভিলেজ লিখে ভিলেজ নেম, এরপরে পোস্ট, এরপরে আপনার পুলিশ স্টেশন, এরপরে ডিস্ট্রিক্ট, এরপরে পিনকোড। যোগাযোগ নাম্বার, দেখুন বলেছে বিশেষত পরিবারের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যদি না থেকে থাকে তাহলে আপনারা পোস্ট অফিস বা ব্যাংকের মাধ্যমে লিঙ্ক করে এটা দিয়ে দিবেন। আর যদি তাও না হয়ে থাকে তাহলে পরিবারের কোনো একজনের আধার লিঙ্ক যদি থেকে থাকে মোবাইল নাম্বারের সঙ্গে সেটা দিয়ে দিবেন। কেননা যদি না হয়ে থাকে তাহলে আর কী করবেন। এরপরে দেখুন, এখানে পরিবারের সদস্যদের ডিটেলস দিতে হবে। কি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক রয়েছে, তাদের আধার নাম্বার, আরও অন্যান্য ডিটেলস। ফার্স্ট রয়েছে পরিবারের প্রধান। এখানেতে যিনি পরিবারের প্রধান ছিলেন, নাম লিখেছিলেন এখানে, তিনার নাম লিখে দেবেন, আপনার বাবা হলে বাবা, মা হলে মা। এরপরে সদস্য নম্বর 1, দেখুন এখানেতে কার ডিটেলসগুলো দিবেন। পরিবারের প্রধান ডিটেলস কিন্তু এখানে দেয়া রয়েছে, এখানে আর দেওয়ার দরকার নাই, শুধু এখানে নাম দিলেই হবে। এরপরে অন্যান্য যে সদস্য রয়েছে তাদের ডিটেলস, সদস্য নম্বর 1, 2, সদস্য 3, এইভাবে দিয়ে দিয়ে যাবেন যতগুলো সদস্য রয়েছে। এখানে যদি আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাবা হয়ে থাকে তাহলে সদস্য 1-এতে মায়ের ডিটেলস দিবেন। আর যদি আপনার বাবা না থেকে থাকে, মা হয়ে থাকে ডিপার্টমেন্টের হেড ফ্যামিলির, তো সেক্ষেত্রে এরপরে তিনার সন্তানদের দিয়ে দিবেন। তো যাই হোক, এখানে তো ধরুন আপনার বাবা রয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফ্যামিলির, তাহলে এখানে সদস্য নম্বর 1-এতে মায়ের ডিটেলস দিয়ে দিবেন। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, অবশ্যই ওয়াইফ হয় তাহলে এখানে ওয়াইফ লিখে দিবেন যদি বাবা হেড হয়ে থাকে। এরপর এখানেতে আধার নাম্বার দিয়ে দিবেন, আর ডিটেলসগুলো কিন্তু আধার কার্ডে যেগুলো রয়েছে সেগুলোই দিবেন। এরপরে দেখুন, ফার্স্ট যে কলামেতে পরিবারের প্রধান, এখানেতে আপনি হয়তো আপনার বাবার নাম দিয়েছিলেন, যদি হয়ে থাকে তাহলে এখানে বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যদি আপনার বাবা হয়ে থাকে তাহলে তো অবশ্যই হবে না, এখানেতে হ্যাঁতে ঠিক দিবেন না। আর যদি মা হয়ে থাকে হেড, তাহলে এখানে হ্যাঁতে ঠিক দিয়ে দিবেন। ঠিক আছে? আর দ্বিতীয় কলামেতে যেটা বলেছিলাম যে সদস্য 1-এতে যদি আপনার ডিপার্টমেন্টের হেড বাবা হয়ে থাকে, সদস্য নম্বর 1-এতে মায়ের ডিটেলস দিয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনার জন্য তো আপনি অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা যোজনার জন্য, তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয় হ্যাঁতে টিক মার্ক দিবেন। এরপরে সদস্য 2, এখানেতে সন্তানদের ডিটেলস দিবেন। যেমন ধরুন আপনার ডিটেলস এখানেতে দিয়ে দিবেন, সেম নেম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক রয়েছে, আধার নাম্বার। যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন এবং 25 বছরের উপরে হয়ে থাকে তাহলে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন অবশ্যই করছেন, তাহলে হ্যাঁ ঠিক দিয়ে দিবেন। মানে একটা ফর্মে যতগুলো সদস্য রয়েছে ফ্যামিলির, 25 বছরের ঊর্ধ্বে মহিলা হয়ে থাকলে তাহলে সবাই কিন্তু একটা ফর্মের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারবেন, বারবার অন্যান্য ফর্ম ফিল আপ করার প্রয়োজন নাই। ঠিক আছে? এরপরে এখানেতে দেখুন নিচে কি ডিটেলস, সদস্য 3, যদি আপনার সদস্য 3 থেকে থাকে আরও অন্যান্য ছেলেরা বা মেয়েরা, তার ডিটেলস এগুলোতে দিয়ে দিবেন। এইভাবে 5 নম্বর সদস্য পর্যন্ত দিতে পারবেন। এরপরে দেখুন রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফারের জন্য। প্রথমে রয়েছে কি এইচওএফ, মানে হেড অফ দ্য ফ্যামিলি। এখানেতে মনে রাখবেন যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত অ্যাকাউন্টের ডিটেলসই দিবেন। এখানেতে ব্যাংকের নেম, এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এরপরে আইএফএসসি কোড। আপনারা ব্যাংকের ফার্স্ট পেজেই পেয়ে যাবেন এই ডিটেলসগুলো। এরপরে সদস্য 1-এ, প্রথমে যে সদস্য 1-এতে নাম দিয়েছিলেন তিনার এখানেতে ব্যাংকের ডিটেলস দিবেন। সদস্য 2-এতে যিনার নাম দিয়েছিলেন সদস্য 2 এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিবেন। এইভাবে 5 নম্বর সদস্য পর্যন্ত সেখানে 5 নম্বরে যে নাম লিখেছিলেন সেই ব্যক্তির নামের ডিটেলসের অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দেবেন। এরপরে এপিক, এইচএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং অন্যান্য ব্যক্তিদের। এপিক মানে এখানে
ভোটার তালিকার অংশ নম্বর সহ। ফার্স্ট, ফ্যামিলির হেডের যিনার নাম দিয়েছিলেন, বাবা হয়ে থাকলে বাবার এপিক নাম্বার, মা হয়ে থাকলে মায়ের ভোটার কার্ডে নাম্বার দিবেন। এরপরে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, এটা আপনারা আপনার ভোটার কার্ডের পেছন দিকেই পেয়ে যাবেন। আর না হলে ভোটার লিস্ট যদি আপনার ডাউনলোড করা থাকে, কয়েকদিন আগেই তো আপনার ভোট হলো, সেখানেতেই লেখা রয়েছে অংশ নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র। বিধানসভা ক্ষেত্রের নাম দিবেন আর এখানেতে অংশ নাম্বার দিয়ে দেবেন। আমি সাইটে দেখুন অ্যাটাচ করে দিয়েছি কোনটা বিধানসভা ক্ষেত্র এবং কোনটা অংশ নাম্বার, দেখতে পাচ্ছেন অবশ্যই। এরপরে সদস্য ওয়ানেতে যিনার নাম দিয়েছিলেন তিনার ভোটার কার্ডের নাম্বার দিবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার নিচেটাই লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্র বলতে এখানে ক্ষেত্রের নামটা, ঠিক আছে। সদস্য নাম্বার 2 এ যিনার নাম দিয়েছিলেন তিনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার এবং নিচে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটা দিয়ে দেবেন। এইভাবে 5 নম্বর সদস্য পর্যন্ত দিবেন যিনাদের নাম আপনারা 5 নম্বর পর্যন্ত দিয়েছিলেন সেই হিসেবে। এরপরে দেখুন বিভাগ, যদি আপনি অসংরক্ষিত হয়ে থাকেন মানে তাহলে এখানে অসংরক্ষিতে ক্লিক করতে হবে, টিকমার্ক দিতে হবে। যদি আপনারা কোনো ক্যাটাগরিতে বিলং করে থাকেন যেমন এসসি এসটি ওবিসি, তো সেক্ষেত্রে সেই ঘরটিতে টিকমার্ক দিবেন। এরপরে দেখুন রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থেকে থাকে হ্যাঁ করবেন, না হলে না। এরপরে কার্ডের ধরন কি সেটা এখানে টিকমার্ক দিয়ে দেবেন, AAY না PHH না RKSY1 না ভর্তুকিহীন, যেটা আপনার কার্ড সেই অনুযায়ী এখানে টিকমার্ক দিবেন। এরপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি হ্যাঁ হয়ে থাকে টিক দিবেন, অবশ্যই আপনি নেন, না হয়ে থাকলে না দিবেন। এরপর এখানে সম্পদের ডিটেলস দিতে হবে, যেমন বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ হয়ে থাকলে টিক দিবেন, না হলে না, অবশ্যই না দিবেন। পারিবারিক জমির মালিকানা অবশ্যই তো রয়েছে, 1 কাঠা হলেও তো রয়েছে না, তো সেটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ দিয়ে দিবেন। এবং সেই অনুযায়ী এখানেতে যদি আপনার পর্চা টর্চা থেকে থাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিবেন। এরপরে দেখুন কি রয়েছে, যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ এখানে শতকে অর্থাৎ ডেসিমালে এখানে দিয়ে দিবেন। এরপরে যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি 4 চাকার গাড়ি থাকে হ্যাঁ করবেন, না হলে না। এখানে লেখাই আছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয়, এবং মডেল নাম্বার এখানে দিতে বলেছে। হ্যাঁ হয়ে থাকলে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, না হয়ে থাকলে কোনো কিছু দেওয়ার দরকার নাই। এরপরে বলেছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি না হয় তাহলে এখানে কোনো ডিটেলস ফিল করার দরকার নাই। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কার কার করা রয়েছে, যদি ফ্যামিলির হেডের করা থাকে, সরকারি না বেসরকারি বা অন্য বিমা, তো সেখানেতে এই ডিটেলসটি দিতে হবে। সদস্য ওয়ানেতে সদস্য ওয়ানের, 2 এতে 2, এভাবে 5 নম্বর পর্যন্ত যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে, না হলে করার দরকার নাই, ঠিক আছে। এরপরে আয় বা পেশা, এখানেতে বলেছে যে কোনো সদস্য কি আয়কর বা পেশা প্রদান করে থাকে, মানে ইনকাম ট্যাক্স যেটাকে বলে, যদি করে থাকেন হ্যাঁ, না হলে না করার, যদি না হয়ে থাকে না করবেন। যেটা আপনারা অঞ্চলে ট্যাক্স প্রদান করেন সেই ট্যাক্স কিন্তু নয়, ঠিক আছে, ওটা আপনার প্রপার্টি ট্যাক্স। এটা আপনার হচ্ছে প্রপার্টি বলতে এটা আপনার যে বাড়িতে থাকেন বা জল ব্যবহার করছেন, রাস্তা ব্যবহার করছেন, ওই করটা, ঠিক আছে, সেই করের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। পরিবারের সদস্যদের প্যান কার্ডের ডিটেলস এখানে দিতে হবে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করে দিবেন। ফ্যামিলির হেডের নাম, তার প্যান কার্ড নাম্বার, সদস্য ওয়ানেতে যে নাম দিয়েছিলেন প্যান কার্ডে যে নাম রয়েছে সেই নামটা দিবেন, প্যান কার্ড নাম্বার দিবেন। সদস্য 2 এতে যে নাম দিয়েছিলেন সেই অনুযায়ী এখানেতে প্যান কার্ডে যে নাম রয়েছে সেই প্যান কার্ডের নামটি দিবেন এবং প্যান কার্ড নাম্বার দিবেন, এভাবে 5 নম্বর পর্যন্ত। আর যাদের নাই তাদের দেওয়ার দরকার নাই, একজনেরও থাকলে আপনি হ্যাঁ করবেন, তার এখানেতে ডিটেলস প্যান কার্ডে দিয়ে দিবেন। এরপরে দেখুন কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কী কাজ করে সেটা এখানে দিয়ে দেবেন। যদি আপনার চাষবাস করে তাহলে এখানেতে অসংগঠিত ক্ষেত্র স্বনিযুক্ততে ক্লিক করবেন, আর যদি কোনো কর্মচারী হিসেবে কাজ করেন সেক্ষেত্রে সেটা এখানে টিকমার্ক দেবেন। সদস্য ওয়ানেতে যদি মহিলা হয়ে থাকে তো অবশ্যই তিনি তো একজন হাউসওয়াইফ, তো সেক্ষেত্রে অন্যান্যতে ক্লিক করে দেবেন। সদস্য 2, ধরুন আপনি যদি হয়ে থাকেন, যদি আপনি বেকার হয়ে থাকেন বেকারে ক্লিক করবেন, যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে পরিযায়ী শ্রমিকেতে ক্লিক করবেন, ঠিক আছে, বা অন্য কোনো ক্ষেত্রে কাজ করলে সেটা এখানে দিয়ে দেবেন। সদস্য 3 ক্ষেত্রেও একইভাবে হবে, সদস্য 4 ক্ষেত্রেও একইভাবে হবে। এরপরে দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, এখানেতে সদস্য শিক্ষিত কজন রয়েছে সেটা এখানে দিবেন, নাম্বার দিয়ে দেবেন শুধু, 4 জনের মধ্যে 2 জন হয়ে থাকলে 2 দিবেন, অশিক্ষিত 2 জন হয়ে থাকলে 2 জন দিবেন, ঠিক আছে। এরপরে দেখুন পরিবারের প্রধান শিক্ষাগত যোগ্যতা, শিক্ষিত না অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি আপনার 10th পাস করে থাকে তাহলে শিক্ষিত দিবেন, আর যদি 8 পাস করে থাকে সম্ভবত বা 7, 6, 4 যাই হোক, অশিক্ষিত দিয়ে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এটাকেই আপনার ইন্ডিকেট করবে। সদস্য 1 শিক্ষাগত যোগ্যতা, মা হয়ে থাকলে মায়ের শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দেবেন, সদস্য 2 এ আপনার দিবেন, এভাবে 5 নম্বর পর্যন্ত। এরপরে দেখুন কি বলেছে, যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, যদি হ্যাঁ হয়ে করবেন, আর না হয়ে থাকলে না করবেন। এরপরে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে তার ডিটেলস পেছনেতে জমা দিতে হবে হার্ড কপি।
কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ করবেন, না হয়ে থাকলে না করবেন। ঠিক আছে? যদি পেনশন করে থাকে তো সদস্য নাম্বার এখানে দিতে হবে যে কোন সদস্য। ঠিক আছে? সদস্য নম্বর মানে সেখানে যে সদস্য 1 এ নাম দিয়েছিলেন, সদস্য 2 এ নাম দিয়েছিলেন। তো সেক্ষেত্রে ধরুন সদস্য নাম্বার 3 পেনশন পায়। তো এখানে সদস্য নম্বর 3 এখানে লিখে দেবেন। ঠিক আছে? এরপরে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে? হ্যাঁ হয়ে থাকলে হ্যাঁ করবেন, না হয়ে থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে এখানে তার নাম্বারটা দিবেন। পরিবারের মোট বার্ষিক আয় এখানেতে লিখে দেবেন, মানে বাৎসরিক এটা। ঠিক আছে? এরপর দেখুন অন্যান্য পরিচয় নথি। এখানে সিএ এর আবেদন অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান যদি সিএ এর আন্ডারে থেকে থাকে তো সেক্ষেত্রে এখানেতে কী করতে হবে, যদি আবেদন করা হয়ে থাকে আবেদন নাম্বার দিবেন, যদি ইস্যু করা হয়ে থাকে সার্টিফিকেট নাম্বার দিবেন। আর যদি সিএ এর আন্ডারে না থেকে থাকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের, তো সেক্ষেত্রে প্রযোজ্য নয় করে দেবেন। সেম টু সেম সদস্য 1 এর ক্ষেত্রেও যদি সিএ এর আন্ডারে না থেকে থাকে প্রযোজ্য নয় করবেন। এইভাবে 5 নম্বর পর্যন্ত আপনি দেখে ফিল করে নেবেন। এরপরে কি রয়েছে, যদি কিষাণ ক্রেডিট কার্ড বা আপনার শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড থেকে থাকে পরিবারের কারো, তো তার ডিটেলস দিতে হবে। পরিবারের প্রধানের যদি থেকে থাকে তো এখানেতে যে কার্ড রয়েছে তার নাম্বার, আইডি সংখ্যা এবং কোন তারিখে ইস্যু করা হয়েছে। এইভাবে সদস্য 1 এর ক্ষেত্রেও দিতে হবে, সদস্য 2 এর ক্ষেত্রেও 5 নম্বর পর্যন্ত। যে নাম আপনি দিয়েছিলেন সেই নাম অনুযায়ী এখানেতে সেই সদস্য সংখ্যার ডিটেলস দিবেন, উল্টোপাল্টা যেন না হয়। যদি এসআইআর 2026-এ বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না। যদি পরিবারের প্রধানের এসআইআরেতে ট্রাইব্যুনালেতে বিচারাধীন থাকে তো সেক্ষেত্রে হ্যাঁ করতে হবে, এবং যদি হ্যাঁ হয়ে থাকে তো মামলার বিবরণ এখানে দিতে হবে, মানে তার হার্ড কপি জেরক্স দিতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে প্রযোজ্য নয় বা না করে দেবেন। ঠিক আছে? এভাবে সদস্য 1 এর ক্ষেত্রেও না হয়ে থাকলে না করে দেবেন, যদি না থেকে থাকে সি এর আন্ডারে। এভাবে 5 নম্বর পর্যন্ত করবেন। তারপরে দেখুন সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। এখানে বলছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি শিশু থেকে থাকে তাহলে সদস্য নম্বর এখানেতে দিয়ে দিবেন। সদস্য নম্বর বলতে যে কত নম্বর সদস্যের। ঠিক আছে? যেমন ধরুন আপনার সদস্য ওখানেতে নাম দিয়েছিলেন তো 1, 2, 3 করে, আপনার বাবা মা ছেড়ে ধরুন আপনার সন্তান রয়েছে। তো এখানেতে আপনি 3 নম্বরে হয়তো সদস্য সংখ্যাতে আপনার নাম দিয়েছিলেন, তাহলে এখানে সদস্য নম্বর 3 দিবেন। এরপরে শিশু সদস্য 1 রয়েছে, শিশুর নাম দিবেন, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ধরন। যদি সরকারি হয়ে থাকলে সরকারি, আর যদি বেসরকারি হয়ে থাকে বেসরকারি, বা অন্যান্য হয়ে থাকলে তার ডিটেলস দিবেন। এইভাবে সদস্য সংখ্যা অনুযায়ী এখানেতে ডিটেলসটা দিয়ে দিবেন, কার কার শিশু রয়েছে। এরপরে দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি টিকাকরণ হয়ে থাকে শিশু সদস্য 1 এর হ্যাঁ করবেন, না হয়ে থাকলে না। এভাবে 4 নম্বর শিশু পর্যন্ত দিবেন। এগুলো ডিটেলস আপনি দিতেও পারেন, নাও পারেন, তবে দিলে ভালো আর কি। এরপরে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ করবেন। অবশ্যই অনেকে পাচ্ছে, কেননা পিএম কিষাণ বা আপনার কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডারগুলো তো পাচ্ছিল। এখানেতে হ্যাঁ করবেন যদি পেয়ে থাকে, যদি না পেয়ে থাকে না করবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। প্রকল্প থেকে বেরিয়ে আসতে টিক বক্সটি চিহ্নিত করুন। এখানেতে দেখুন প্রকল্প 1 লিখবেন, এখানে তো লেখাই রয়েছে 1, এখানে লেখার দরকার নেই 1। 1 এতে দেখুন যদি পরিবারের প্রধান সদস্য ধরুন আপনার বাবা পিএম কিষাণ পাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে পিএম কিষাণ লিখবেন। যদি আপনি বেরিয়ে আসতে চান তাহলে হ্যাঁ করবেন। অবশ্যই এটা হ্যাঁ করার দরকার নাই। এরপরে যদি আরও কোনো পেয়ে থাকে সেটার নাম লিখবেন। বেরিয়ে আসতে চাইলে, প্রত্যাহার করতে চাইলে তাহলে হ্যাঁ করবেন, হ্যাঁ করার দরকার নাই। এরপরে সদস্য 1, ধরুন সদস্য 1 এতে আপনি আপনার মায়ের ডিটেলস দিয়েছিলেন। তো সেক্ষেত্রে হ্যাঁ করবেন, এখানেতে প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার লিখবেন। এরপরে প্রত্যাহার করতে কি চান কি না, অবশ্যই হ্যাঁ করবেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেরিয়ে আসতে চাই। এরপরে সদস্য 2 এ ধরুন আপনি ছেলে, আপনার ডিটেলস দিয়েছিলেন। তো সেক্ষেত্রে প্রকল্প 1 এতে যদি আপনি পেয়ে থাকেন ধরুন যুবশ্রী, আর মানে যুবশ্রী, আর যে আপনার রয়েছে কৃষক বন্ধু, তো নাম এখানে দিয়ে দিবেন। প্রত্যাহার করতে চাইলে হ্যাঁ করবেন, না হলে না। এভাবে 3 নম্বর সদস্যে দিবেন, 5 নম্বর পর্যন্ত দিয়ে দিবেন। এরপরে দেখুন ধরুন আপনার ফর্মটি বাদ দেওয়া হলো, তো কারণ কি সেখানেতে কারণটা লিখবে, অফিসার লিখবে, আপনার লেখার দরকার নাই। এরপরেতে বলেছে যে ঘোষণা ও সম্মতি। এখানে সম্মতিতে টিক মার্ক দিবেন যে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনার স্বাক্ষর করে দিবেন। স্বাক্ষর করার পর জমা দিয়ে দেবেন। তো এটি কেটে আপনাকে দিতে পারে বা নাও দিতে পারে, অনেক ক্ষেত্রে দেয় না। তো যাই হোক, এইটি হচ্ছে আপনার লাস্ট 13 পেজের এই ফর্মটি। ফুল ডিটেলস একটি একটি আমি আপনাদেরকে বলে দিলাম। আশা করি আপনাদের ফর্ম ফিল আপ করতে আর কোনো অসুবিধা হবে না। তো গাইজ, এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।